ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের আজ 282তম পর্ব। প্রথমেই ক্ষমাপ্রার্থী। নতুন বছরের 4 জানুয়ারি 281তম পর্ব নিবেদিতার ভারত দর্শন প্রচারিত হয়েছিল, আপনাদের দুয়ারে পৌঁছেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বিশেষ কারণে ইট ওয়াজ এ আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস 11ই জানুয়ারি আপনাদের কাছে নিবেদিতার ভারত দর্শনের 282তম পর্বটি পৌঁছাতে পারেনি। তার জন্য ক্ষমাপ্রার্থী। আবারও বলছি, সেটি একটি বিশেষ কারণ তার আগের দিনে স্বামী বিবেকানন্দের পূর্ণ আবির্ভাব তিথি ছিল, সেই জন্য রেকর্ডিং আপনাদের কাছে পৌঁছতে পারেনি। অবশ্যই সেটি 18 তারিখ আজ আপনাদের সামনে পৌঁছাচ্ছে। নারী শিক্ষা এবং নিবেদিতা ভারতবর্ষে তার যে ভূমিকা এবং যে কাজ নিয়ে স্বামী বিবেকানন্দ তাকে ভারতবর্ষে আহ্বান করেছিলেন, যেটা বিস্তারিত হয়েছিল নারী শিক্ষা থেকে দেশীয় মানুষদের শিক্ষা, সর্বোপরি ভারতবাসীর প্রতি বিবেকানন্দের শিক্ষাটি তার দ্বারা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছেছিল। সেই নারী শিক্ষার যে সূচনা পর্ব, তার নারী শিক্ষা সম্পর্কে ভাবনা যেটি স্বামী বিবেকানন্দের কাছ থেকে তার কাছে এসেছিল, সেগুলো সুন্দর বর্ণনা কয়েকটি আপনারা পেয়েছেন। যে কিছু অংশ এখনও আপনাদের কাছে পৌঁছায়নি, আজ তারই এক ঝলক আপনাদের কাছে পৌঁছাবে আশা রাখি। স্ত্রী শিক্ষা সম্বন্ধেও এই নিবেদিতার আদর্শ তার গুরু স্বামী বিবেকানন্দের আদর্শেরই কিন্তু অনুরূপ ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। ভারতের কোমল প্রাণ নারী শক্তির এবং নারী জাতির যে অজ্ঞতা ও দুর্বলতা দর্শনে নিবেদিতা ব্যথিত হয়ে উঠছেন, তার নমুনা আমরা দেখেছি। তিনি প্রাণে প্রাণে সেটা অনুভব করছেন যে একটা জাতিকে শুধু বাঁচতে নয়, যদি বাঁচতে হয়ও, তবে তার স্ত্রী এবং পুরুষ উভয়ের সমাবেশ শিক্ষা, অর্থাৎ সমবেত শিক্ষা যেটাকে বলি, এবং শক্তির সাহায্যেই তা করতে হবে। ক্ষুব্ধ চিত্তে তিনি তাই করেছিলেন। অজ্ঞতা ও কুসংস্কার নিমগ্ন বিধিনিষেধের নির্মম কষাঘাতে জর্জরিত যে মাতৃজাতি যুগ যুগান্তর ধরে মৃতকল্প হয়ে পড়ে আছে, যেখানে প্রাণের স্পন্দন ক্ষীণ ও স্তব্ধীভূত হয়ে রয়েছে, সেই মাতৃজাতির প্রকৃত শিক্ষার ব্যবস্থা না হলে ভারত মাতার রুদ্ধ দ্বার উন্মুক্ত হবে না। লাঞ্ছনা মলিন নারী জাতিকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে আমরা যেদিন তাকে গৌরবাসনে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারব, সেই দিনই ভারত মাতার শত শতাব্দীর অজ্ঞান অবগুণ্ঠন উন্মোচিত হবে। প্রভাত সূর্যের বিমল কিরণে মাতৃ মন্দির উদ্ভাসিত হয়ে উঠবে। এই জাগরণের উষা দীপ্তি উজ্জ্বল হবে। তখনই সুজলা সুফলা ও ভারত মাতার বিশাল প্রাঙ্গণে আবার সহজভাবে সহস্র নারী কণ্ঠে সেই উদাত্ত ঋগ্বেদ পুতমন্ত শৌর্য বীর্য গাঁথা ধ্বনিত হবে। রত্ন প্রসবিনী ভারত মাতার গর্ভে আবার ঘোষিত হবে ও বাক অশ্বলা ইন্দ্রাণী মৈত্রী সীতা সাবিত্রী দুর্গাবতী পদ্মিনী ও রানী ভবানীর আবির্ভাব আমরা দেখতে পাব।
নিবেদিতা প্রাচীন ভারতের নারী চরিত্রের অতুলনীয় আবেগাথাকে রক্ষা করতে বলেছেন। ভারতের ইতিহাসে নারীদের যে অত্যুজ্জ্বল আদর্শ বর্ণিত আছে তাকে সম্মুখে যদি রেখে স্ত্রী শিক্ষায় সম্যক ব্যবস্থা না হয় তবে সে শিক্ষা পূর্ণাঙ্গ হতে পারবে না। শ্রীরামকৃষ্ণ সহধর্মিণী শ্রী শ্রী সারদা দেবীর চরিত্রের ভিতর ভগ্নী নিবেদিতা প্রাচীন ও নবীন ভারতবর্ষের একটা সমন্বিত আদর্শ তিনি দেখতে পেয়েছিলেন। তাই দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থে তিনি লিখছেন শ্রী শ্রী মায়ের সম্পর্কে, আমার কাছে সবসময় মনে হয়েছে তিনি যেন ভারতীয় নারীর আদর্শ সম্পর্কে শ্রীরামকৃষ্ণদেবের শেষ বাণী। কিন্তু তিনি শুধু কি একটা পুরাতন আদর্শের শেষ প্রতিনিধি? না, নতুন আদর্শের অগ্রদূত তাও নয়। তার ভিতরে আমরা দেখতে পাই আসলে তিনি উভয়ই, পুরাতন আদর্শের শেষ প্রতিনিধি এবং নতুন আদর্শের অগ্রদূত। তার ভিতরে আমরা খুঁজে পাই সেই জ্ঞান ও মাধুর্য যা সাধারণ নারীর বাইরে একটা নারী সত্তাকে আমাদের জাগ্রত রূপটা দেখতে সাহায্য করে। কিন্তু তবুও নিবেদিতা বলছেন, আমার কাছে তার শিক্ষা, শিষ্টতার অপরূপ রূপ এবং তার বিরাট খোলা হৃদয়, তার দেবীত্বের সত্যিই এবং দেবীত্বের মতোই বিস্ময়কর মনে হয়েছে। যত নতুন বা জটিলই কোনো প্রশ্ন হোক না কেন, আমি তাকে তার এবং সহৃদয় মীমাংসা দিতে ইতস্তত করতে কখনো দেখিনি। তার সমস্ত জীবনটাই হচ্ছে একটা একটানা নীরব প্রার্থনার মতো। তার জীবনের সব অভিজ্ঞতাটাই হচ্ছে ঐশ্বরিক রাজ্য নিয়ে, দিব্য সমাজ নিয়ে। তবুও তিনি প্রত্যেক লৌকিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে চলতে সমর্থ। কাছাকাছি অর্থাৎ সন্নিকটস্থ কারো বিরূপ ব্যবহারে তিনি কখনো উদ্বিগ্ন বা বিব্রত হননি। একমাত্র যা প্রকাশ পায় তা হলো অপূর্ব শান্তি ও গভীর ভাবব্যঞ্জনা। কি হয়তো কোনো জটিল সমস্যা বা মর্মান্তিক বা মর্মস্তুপ ব্যাপার নিয়ে যখন এলেন সমসাময়িক সামাজিক বিবর্তনে যাদের উদ্ভব, অথচ যেসব মায়ের ভাবদৃষ্টি তার বাইরে সমস্যা সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে দিলেন তিনি। নির্ভুল মীমাংসা করে ঘটনার মর্মস্থানে প্রবেশ করে প্রশ্নকর্তার সমস্ত সমস্যার সমাধান তিনি দিয়ে দিতেন। কারো প্রতি কোনো কঠোরতার কোনো প্রয়োজনই তার কাছে ছিল না। নির্বোধ ভাবালুতায় তিনি কখনো বিচলিত হননি। যে একবার গুরুজনদের প্রতি সম্মান ও সদাচার সম্পর্কিত নিয়মের গণ্ডি অতিক্রম করে, সে আর তার সামনে আসতে সাহসী হয় না তার। এই প্রকারে কিন্তু তিনি একজন ব্যক্তিকে তিরস্কার করে জানিয়ে দিয়েছিলেন যে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, বুঝতে পারছো না তার অন্তর্নিহিত নারীত্ব এতে আহত হচ্ছে। বলা বাহুল্য, নিবেদিতা এইরূপ শিক্ষারই কিন্তু প্রবর্তন করতে চেয়েছিলেন, যার সাহায্যে আমাদের মাতৃজাতির একদিকে যেমন পবিত্রতা, সংযমতা ও নিঃস্বার্থপরতা এবং ধর্মপরায়ণতা সঠিকভাবে সুরক্ষিত থাকবে, অপরদিকে তেমনই সমাজ ও রাষ্ট্র পরিচালনায় কুশলতা অর্জন করে জাতীয় জীবনের পুষ্টি প্রদান করতে সমর্থ হবে। লক্ষ্যভ্রষ্ট জাতিকে পুনরায় কেন্দ্রস্থ এবং আত্মস্থ এবং জীবন্ত করে তুলতে পারবে। নিবেদিতা এই মহতী পরিকল্পনাকে রূপ দিতে চেয়েছিলেন তার নিজ হাতে গড়া এই স্কুলটার মাধ্যমেই। এই আদর্শ শিক্ষা
আয়তনটি, অর্থাৎ এই আদর্শ স্কুলটি তার মনস্বিতা এবং কর্মকুশলতার সুলভ প্রকৃতিরূপে আজও বিদ্যমান হয়ে রয়েছে। আমরা যদি নিবেদিতার স্কুলের ইতিহাস এবং তার সাথে বিদ্যালয়ের কিছুটা অংশ যদি আমাদের তৎকালীন অবস্থার পরিপ্রেক্ষিতে একটু আলোচনা করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, তাহলে কিন্তু আসল জিনিসটা আমরা অনুভব করতে পারবো, তার চিন্তা ভাবনার অন্তরে প্রবেশ করতে পারবো। আমরা দেখব বিদ্যালয় শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই নিবেদিতা একটা বাস্তব বাধার সম্মুখে পড়েছিলেন। কেন, ভারতবর্ষের যে চিরাচরিত রীতিনীতি, অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়া মেয়েদের, তাদের আবার এই বাল্য বিবাহের পরে বৈধব্য জীবন, সে আর এক কষ্টদায়ক, এক নিষ্ঠুর পরিহাসের মতো লাগে। যে বাল্য বিবাহ পরম উৎসাহে কিছুদিন পাঠ গ্রহণের পরেই ছাত্রীদের বিদ্যালয়ে আসা বন্ধ হয়ে যেত, নিবেদিতা সেটা দেখে চোখ দিয়ে জল আসতো। অল্প বয়সে বিয়ে দিয়া তিনি কতটুকু সমাজের অংশে প্রবেশ করতে পারবেন? সমগ্র এই জাতির রন্ধে রন্ধে যে গোঁড়ামি রয়েছে, রজস্বলা কন্যার বিবাহ না হলে সংসার অপবিত্র হয়, সংসার যেন সমাজের কাছে দৃষ্টি কটুতে পরিণত হয় বা দৃষ্টি অশুভ মনে হয়। এ সমাজে তার বাইরে বেরিয়ে আসার তখনও যখন প্রয়াস তেমনভাবে ছিল না, নিবেদিতার দিকে সেটা কষ্ট হতো। এই বাল্য বিধবা হওয়ার পরেই কিছুদিন পাঠ গ্রহণ করলো, তারপরেই তাকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দেওয়া হলো। ছাত্রী এবং শিক্ষিকা উভয়ই মনোকষ্ট হতো। কি করবে? সমাজ, পারিবারিক জীবন, তার বাইরে বেরিয়ে আসতে পারছে না। নিবেদিতা আপ্রাণ চেষ্টা করেছেন এই অচলায়তন সমাজের কাছে তিনি একটা বার্তা পৌঁছিতে। সমস্ত কুমারী ছাত্রীর শিক্ষায় এইভাবে মাঝপথে বন্ধ হয়ে যেত, তার কাছে খুব কষ্ট হতো সেটা। এরপরে স্বামীজির পরামর্শে নিবেদিতা বাল্য বিধবাদের শিক্ষার উপরও বেশি জোর দিতেন। ঠিক আছে, একটা জায়গায় থেমে গেছে, অল্প বয়সে বিধবা হয়ে গেছে, তাদের শিক্ষা দিয়ে সমাজে তাদের পুনঃপ্রতিষ্ঠিতের সাথে তারা যাতে সমাজে নিজেদের মর্যাদায় থাকতে পারে, সেটার উপরে নিবেদিতার ভীষণ একটা যেন দায়বদ্ধতা এসে পৌঁছল। তিনি স্বামীজির পরামর্শে বাল্য বিধবাদের শিক্ষার উপর এমনভাবে নজর রাখতে শুরু করলেন যাতে তারা শিক্ষাতে আগ্রহী হয়, যেগুলো তাদের প্রয়োজন। শিল্প শিক্ষা, মানে সূচি শিল্প শিক্ষা, গৃহকর্মে কিভাবে তারা আনন্দে থাকবে, তার ব্যবস্থা তিনি করতেন। তিনি তাদের শিক্ষিত করতেই শুধু চাননি, তাদের গড়ে তুলতে চেয়েছিলেন নারী শিক্ষিকা হিসাবেও, যাতে ভবিষ্যতে তারা নারী শিক্ষার দায়িত্ব নিজেদের কালে তুলে নিতে পারে। নিবেদিতার স্কুলে পরবর্তীকালে আমরা লক্ষ্য করব, যারা যারা শিক্ষয়িত্রীর ভূমিকায় ভারতীয় প্রাণমাতা থেকে আরম্ভ করে পরপর যারা এসেছেন, তারা সব কিন্তু এই শিক্ষাপ্রাপ্ত হয়েই নিবেদিতার দ্বারা ভাবিকালের নারী শিক্ষার একটা অগ্নিস্ফুলিঙ্গ যেন জ্বলন্ত হয়ে নিবেদিতা স্কুল থেকে সমাজের চোখে দিগদর্শনের রূপ ধারণ করল। স্বামীজির স্বপ্ন ছিল এই সব ব্রতচারিণীর কাছে কর্মক্ষেত্রই হবে গৃহ, ধর্মই হবে একমাত্র বন্ধন, এবং তাদের ভালোবাসা থাকবে শুধু গুরু, স্বদেশ ও জনসাধারণের প্রতি। এবং এই বিদ্যালয়কে উপলক্ষ করেই নিবেদিতা ভারতীয় নারীর অন্তঃপুর জীবন থেকে এক নতুন বার্তা দিতে চাইলেন। এই অন্তঃপুরে তিনি পরিচিত হয়েছিলেন অনেক আগেই বাগবাজারের বর্ধিষ্ণু এলাকার থেকে। বাগবাজার পল্লীর সকলেই তাকে আপন করেও নিয়েছিল, আমরা জানি। তিনিও তাদের অন্তঃপুরে প্রবেশাধিকার পেয়ে খুব খুশি হয়েছিলেন
এবং কাছ থেকে দেখতে পেয়েছিলেন স্নেহ, ক্ষমা, ধৈর্য, স্বার্থ ত্যাগপূর্ণ ভারতীয় নারীর অপূর্ব মহিমাময় রূপটাকে। তার রচিত দ্য ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ এবং স্টাডিজ ফ্রম অ্যান ইস্টার্ন হোম গ্রন্থ দুটো এইসব লজ্জাশীলা নীরব মহাপ্রাণ ভারতীয় নারী চিত্র সুন্দরভাবে তিনি এঁকে দিয়েছেন। এই দুটি বই, দ্য ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ, সত্যি সত্যি ভারতবর্ষের জাতীয়তাবোধ এবং নারীদের মুক্তির পথরেখা, এবং স্টাডিজ ফ্রম অ্যান ইস্টার্ন হোম, এখানেও এই লজ্জাশীলা নারীদের একটা চিত্র এমনভাবে ফুটে উঠেছে, সেগুলি না পড়লে বোঝা যায় না। নিবেদিতার মতে ভারতের মহান সভ্যতার মূলে রয়েছে ভারতের মহীয়সী নারীরা। এই মহাশক্তিময়ী প্রাচীন সভ্যতার ধারাবাহিক প্রবাহে ভারতীয় পরিবারের অন্তঃপুরগুলি যুগ যুগ ধরে কি বিরাট ভূমিকা নীরবে পালন করে চলেছে, তা আমরা কখনো বিবেচনাই করি না, সেগুলোকে সেই দৃষ্টিতে দেখি না। এগুলোকে যেন খুব স্বাভাবিক মনে হয়েছে। যুগ যুগ ধরে ভারতীয় নারীরা যেভাবে তাদের পরিবারের প্রতি কর্তব্য পালন করে চলেছেন, সেগুলো যেন স্বভাবসিদ্ধ হয়ে রয়েছে। কিন্তু নিবেদিতা এর মধ্যে একটা বিশাল আদর্শগত দিক দিয়ে ভারতীয় নারীর উচ্চ চিন্তা, উচ্চ ভাবনার একটা সমীকরণ তৈরি তার মনের মধ্যেও তৈরি হয়ে গেছিল, যেটি তার স্কুলের মাধ্যমে বৃহত্তর ভারতীয় নারী জাতি তথা বিশ্বের নারী জাতির কাছে তিনি রেখে যেতে চেয়েছিলেন এই ভারতীয় নারীদের আদর্শর জায়গাটিকে। প্রত্যেকটি ঋষি, রাজর্ষি, মহারাজা, মহাবীর, মহাপুরুষের পশ্চাতে যে একজন মহীয়সী মাতা কিংবা জায়া কিংবা উভয়ই আছে বা ছিল, তা আমরা সর্বদাই বিস্মিত হয়ে থেকেছি। জাতীয়তার জাগরণের অন্যতম লক্ষণ হওয়া উচিত এই অন্তঃপুর শক্তির প্রকৃত মূল্যায়ন ও জাগরণে নিবেদিতা তা সর্বদা অনুভব করেছেন, এবং তার কর্ম, বক্তৃতা, প্রবন্ধ এইগুলোর মাধ্যমে সেটি করতেই কিন্তু তিনি সচেষ্ট ছিলেন। আমরা দেখব তিনি এই জায়গায় বলছেন, সি মানে ইন্ডিয়ার কথা বলছেন, সি ইজ অ্যাবাভ অল আদার্স দ্য ল্যান্ড অফ গ্রেট ওমেন। অর্থাৎ ভারতীয় সাহিত্য ইতিহাসের যেদিকেই দৃষ্টি ফেলা যাবে, সর্বত্রই সেই মহীয়সী নারীদের আমরা উপস্থিতি দেখতে পাব। ইন্ডিয়া ইজ অ্যাবাভ অল আদার্স দ্য ল্যান্ড অফ গ্রেট ওমেন। এই ভারতীয় নারীদের এটি যেন মহত্ত্বের একটা প্রকাশ। এবং নিজে তিনি আর এক জায়গায় বলেছেন সে সুন্দরভাবে, যে ভারতীয় এই নারীদের সর্বত্র বিচরণ সমাজকে এক পূর্ণ মাতৃত্বের মহিমায় ভারতবর্ষ নামক দেশটিকেই ভারত মাতাই রূপান্তরিত করে রেখেছে। ভারতীয় সাহিত্য ইতিহাসের দিক দিয়ে সেটা বারবার প্রমাণিত হয়েছে। হোয়ারএভার উই টার্ন, whether to history or literature, we are met on every hand by those figures. ইতিহাস থেকে বিভিন্ন নারী চরিত্র খুঁজে নিয়ে তিনি দেখিয়েছেন আধুনিক কালের মানুষ নারীকে যে যে ভূমিকায় দেখতে আগ্রহী, তার প্রতিটি রয়েছে এই ভারতবর্ষে। যদি তেজস্বিনী বীর নারী আদর্শ হয়, তবে আমাদের রয়েছে ঝাঁসি রানী, চাঁদ বিবি। এগুলোকে তিনি আদর্শগত দিক দিয়ে ভারতবর্ষের নারী শক্তির এক একটা দিক রূপে তিনি বর্ণনা করেছেন। যদি সংগঠন শক্তির ভরপুর নেত্রীর চরিত্র আমাদের ঈপ্সিত হয়, তবে আছে রানী ভবানী ও অহল্যাবাই। আচ্ছা, যদি জায়াভাবেই আদর্শ হয়, আমাদের তখন আছে সতী, সাবিত্রী, সীতা। অর্থাৎ তেজস্বিনী ভাব, তার বীরত্বের ভাব নারীর মধ্যে থেকে যদি আমরা খুঁজে বেড়াই, দেখব সেই আদর্শ ঝাঁসি রানী, চাঁদ বিবির মধ্যে তাদের ওই বিপ্লবী ভাবনা
এবং তেজস্বিনী বীরত্বের ভাব, সেটা প্রকাশ পেয়েছে রানী ঝাঁসি ও চাঁদবীর মধ্যে। আবার যদি সংগঠন শক্তিতে ভরপুর নেতি চরিত্র খুঁজতে যায়, তখন রানী ভবানীকে দেখব কিভাবে তিনি সঙ্গবদ্ধ করেছেন, অহল্যবাইকে দেখব। আর সত্যিকারের স্ত্রী জায়া ভাব, সেই আদর্শ যদি খুঁজে ফেলাই, তখন কিন্তু সীতা, সতী, সাবিত্রী এদেরকে আমরা দেখতে পাবো। আর কুমারী ভাব যদি আদর্শ বলে মনে হয়, তখন সেই আদর্শে পরাকাষ্ঠা রূপে আমরা উমা চরিত্রটাকে দেখব। আর রয়েছেন আমাদের গান্ধারী। এই গান্ধারী নিবেদিতার দৃষ্টিতে জগতের সমস্ত নারীকুলের শ্রেষ্ঠ আদর্শ, যার অবস্থান। কোন দেশে রয়েছে এমন সব চরিত্র? এই গান্ধারী চরিত্র নিয়ে নিবেদিতা কি অসাধারণ একটা কথা বলেছেন। তিনি বলছেন তার স্বামী অন্ধ বলে নিজের চোখ থাকা সত্ত্বেও চির অন্ধের পরাকাষ্ঠা হয়ে রয়ে গেলেন, মাথায় ফেটটি বেঁধে চোখ দুটো বন্ধ রেখে। এই আদর্শ পৃথিবীতে কোথাও দেখতে পাওয়া যাবে? স্বামী তার কাছে একটা শক্তি, একটা আদর্শ, একটা বিশ্বাস। সেই গান্ধারীর মতো চরিত্র ভারতবর্ষের নারীকুলের শ্রেষ্ঠ আদর্শ হবে না? তার কোন নারীর আদর্শ হবে? বিদেশি নারীদের এনে এনে সেই শক্তি, সেই আদর্শ, সেই বিশ্বাসের জায়গাটি কখনো তৈরি করা যাবে? বা এইরকম আদর্শ খুঁজে পাওয়া যাবে তাদের মধ্যে থেকে? কোন দেশে রয়েছে এইসব চরিত্র? ভারতীয় নারী কেন তার আদর্শকে বাইরে খুঁজতে যাবে? নিবেদিতা কখনো মেনে নেননি যে ভারতীয় নারীরা অশিক্ষিত। একটি বিদেশি ভাষা না জানাটাই অশিক্ষার পরিচয় হতে পারে না। ইংরেজি ভাষা না জানলেও এবং ইংরেজি শিক্ষায় শিক্ষিত না হলেও ভারতীয় ধর্ম ও সাহিত্যের সঙ্গে ভারতীয় নারীরা বিশেষভাবে পরিচিত। সেটাই তাদের ফুটে উঠছে চরিত্রের মধ্যে, সেটাই ফুটে ওঠে তাদের ভাষার মধ্যে, সেটা ভাবের মধ্যে, গৃহী জীবনের মধ্যে, সন্তান পালনের মধ্যে, স্বামী সেবার মধ্যে, প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহারের মধ্যে। সেই শিক্ষা তাদের সেবা ও পবিত্রময় যে চরিত্র শক্তির অধিকারিণী করেছে, তারই ফলশ্রুতি হিসেবে ভারতে আবির্ভাব ঘটেছে ওইসব নারীরা যাদের কথা একটু আগে বললাম, মহিষী নারীর চরিত্রগুলো। ভারতীয় নারীর শিক্ষা তাই এমন হতে হবে, এই মহিষী নারীদের আদল যেন আধুনিক ভারতীয় নারীর ব্যক্তিত্বেও সর্বদা খুঁজে পাওয়া যায়। শুধু শিক্ষা নয়, আদর্শগত দিক দিয়ে, সংস্কৃতিগত দিক দিয়ে ভারতবর্ষের গৃহী জীবনের মা, ঠাকুমা, দিদিমাদের আদর্শটাও নবভারতের নবীন নারীদের মধ্যে শিক্ষার সাথে সেই ভারতীয় প্রথাগত নারীদের আদর্শগুলোও যেন সমানভাবে সংরক্ষিত থাকে। নিবেদিতা লিখেছেন, দ্য এডুকেশন অফ অ্যান ইন্ডিয়ান গার্লস শুড বি ডাইরেক্টেড টুয়ার্ডস মেকিং অফ হার এ মোর ট্রুলি ইন্ডিয়ান ওমেন। কীভাবে আধুনিক ভারতীয় নারীকে আরও বেশি করে আদর্শ ভারতীয় নারী রূপে গড়ে তোলা যায়, তাই হওয়া উচিত নারী শিক্ষার লক্ষ্য। দ্য এডুকেশন অফ অ্যান ইন্ডিয়ান গার্লস শুড বি ডাইরেক্টেড টুয়ার্ডস মেকিং অফ হার এ মোর ট্রুলি ইন্ডিয়ান ওমেন। সত্যিকারের ভারতীয় নারী রূপে তাকে দণ্ডায়মান হতে হবে, সেই শিক্ষাটা তাকে নিতে হবে। কোনোভাবে যেন এটাকে বিকৃত করার জন্য শিক্ষা নেওয়া নয়। ইংরেজি ভাষায় কথা বললাম, আদব কায়দায় বিদেশিনী হলাম, ভারতবর্ষের আদর্শগত দিকটা উপেক্ষিত হলো, সেটা ভারতীয় নারীর আদর্শ হতে পারে না। নইলে কোনভাবে, কোন ভাষায় ভারতীয় নারীরা পাশ্চাত্যের নারীদের কাছে আদর্শ থাকবে? তাই মায়ের কথা বারবার বলেছেন, তিনি নীরব ভারতীয় নারীর এক উজ্জ্বল দৃষ্টান্ত, নীরব দৃষ্টান্ত। এবং বলছেন, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ভারতবর্ষের আদর্শ নারী সম্পর্কে শ্রী মা হচ্ছেন শেষ বাণী, তাকে তিনি রেখে গেছেন। ভারতীয়
নারী আদর্শকে, নারী ভাবকে সদা জাগ্রত রাখতে যুগ যুগ ধরে ভাবি কালের জন্য মা সারদা দেবী ভারতবর্ষের নারী শক্তি, শিক্ষা, ভাবনার মূল পরাকাষ্ঠা এবং আদর্শ। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। স্বামীজির জ্যান্ত দুর্গা শ্রী শ্রী মা সারদা দেবীর কে সামনে রেখে তথা ভারতবর্ষের যুগ যুগ ধরে সীতা, সাবিত্রী, দময়ন্তী, উমা, হৈমবতী, গান্ধারী, চাঁদ বিবি, রানী ঝান্সি সমস্ত দিককে ভারতীয় নারীদের মলিন হয়ে জং ধরে থাকা ভারতীয় নারীর সন্ধান নিবেদিতা দেয়নি। সেগুলো আয়নার মতো স্বচ্ছ করে দিয়ে গেলেন নিবেদিতা। ওং অসতমা সদ্গময় তমসৌমা জ্যোতির্গময়। ওং শান্তি 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 হরি ওং তৎসৎ। শ্রীরাম ও কৃষ্ণ আর্পণমস্তু। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের আজ 282তম পর্ব। আমার মনে হয় আগের রোববারের খেদটা মিটে যাবে আজকেরই এত সুন্দর আলোচনাটার উপভোগ করার পরে। সকলে ভালো থাকবেন। আবার যথারীতি চলতে থাকবে পরবর্তী রবিবারগুলি সকাল 6টায় আপনাদের দুয়ারে পৌঁছাবার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে রইলাম। জয়তু নিবেদিতা।